দেখবো আজকে প্রাণবিজ্ঞানের 3 নম্বর অধ্যায় পরিপাক ও শোষণ এবং 6ষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশন। প্রথম কোশ্চেন আমাদের পাকস্থলী রিলেটেড। পাকস্থলীতে ধারণ ক্ষমতা কত? প্রথমে আমরা একটু দেখব পাকস্থলীর চিত্রটা কেমন। মানব পাকস্থলীতে আমার শুরু হয়েছে ফার্স্টে এখানে অন্ননালী। অন্ননালীটা এক পর্যায়ে এখানে এরকম। আচ্ছা, এই পাকস্থলীর গঠনে ফার্স্টে এটা তো আমরা বললাম এটা হচ্ছে অন্ননালী। দেন এই বরাবর একটা দাগ দিলে এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এটা হচ্ছে আমার বড় বাঁক, এটা হচ্ছে ছোট বাঁক। আচ্ছা, এইখানে একটা স্ফিংটার থাকে, তার নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। অবস্থান অনুযায়ী নামটা দেওয়া হয়েছে কার্ডিয়াক স্ফিংটার। আর এই জায়গাটাকে বলবো হচ্ছে আমার পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, আর এই অংশটুকু হচ্ছে আমার দেহ। তাহলে পাকস্থলীর সবচেয়ে বড় অংশটুকু হচ্ছে পাকস্থলীর দেহ। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন অনুযায়ী কোশ্চেন যেটা সেটা হচ্ছে পাকস্থলীর ধারণ ক্ষমতা কত। এক্ষেত্রে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা এর ক্ষেত্রে পাকস্থলীর ধারণ ক্ষমতা হয় 30 ml 30 ml। দেন অ্যাডাল্ট অবস্থা অর্থাৎ বয়সন্ধিকালে এটা হচ্ছে 1 লিটার 1 লিটার। দেন পূর্ণবয়স্কে এটা হবে 1.5 থেকে 2 লিটার। তাহলে আমরা এখানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সারটা হচ্ছে ডি 1.5 থেকে 2 লিটার। আচ্ছা, আর এই যে বাকি এই পাকস্থলী রিলেটেড আর যে এমসিকিউ আসতে পারে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্ননালী পাকস্থলী কোন জায়গাতে উন্মুক্ত হয়। এই জায়গাটাকে বলা হয় কার্ডিয়া, অর্থাৎ অন্ননালীর কার্ডিয়াতে উন্মুক্ত হয়। এই জায়গাটার নাম হচ্ছে কার্ডিয়া। আর যেটা স্ফিংটারের নাম এটা পাইলোরিক স্ফিংটার, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার কার্ডিয়াক স্ফিংটার, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। আর পাকস্থলীর সবচেয়ে বড় অংশটা হচ্ছে আমার দেহ। এরপরে চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ইউরিওটেলিক প্রাণীর উদাহরণ কোনটি? এখন যে সমস্ত প্রাণী তাদের বর্জ্য পদার্থ হিসেবে আমার ইউরিয়া তৈরি করে তাদেরকে আমার ইউরিওটেলিক প্রাণী বলা হয়। আর যে সকল, তাহলে আমরা বলি এখানে দেখব যে প্রাণীদের ক্ষেত্রে ইউরিওটেলিক যারা ইউরিওটেলিক তাদের প্রধান বর্জ্য পদার্থ হিসেবে তারা ইউরিয়া তৈরি করবে। এদের মধ্যে আছে আমার মানুষ সহ কিছু সামুদ্রিক প্রাণী আছে। আচ্ছা, কিছু কিছু পদার্থ প্রাণী আছে যারা হচ্ছে অ্যামিনোটেলিক। তারা প্রধান রেচন বর্জ্য পদার্থ হিসেবে অ্যামোনিয়া তৈরি করে। এদের মধ্যে আছে আমরা খুব পরিচিত পাই প্রাণী সম্পর্কে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আছে হাইড্রা। দেন আরেকটা আছে ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক যারা তারা প্রধান রেচন বর্জ্য পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড তৈরি করে, ইউরিক অ্যাসিড। এদের মধ্যে কিছু সাপ রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার হবে আমার মানুষ। ঠিক আছে, যে মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। দেন সাতকুড়ি রিলেটেড কোশ্চেন। সাতকুড়ির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? তাহলে আমরা সাতকুড়ি সম্পর্কে একটু জেনে আসবো। সাতকুড়ি হচ্ছে আমাদের জিহ্বার, আমরা এখানে মার্কিং করি। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর, দেন হচ্ছে 3 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা। আচ্ছা, সাতকুড়ি রিলেটেড আমাদের কোশ্চেন। সাতকুড়ি সম্পর্কে আমরা একটু দেখবো। তাহলে ফার্স্টে আমরা দেখবো আমাদের জিহ্বার একটা গঠন। আমাদের এই জিহ্বাতে ফ্লাক্স আকৃতির সাতকুড়ি পাওয়া যায়, হচ্ছে ফ্লাক্স আকৃতি। আচ্ছা, এই সাতকুড়ির কাজ কি? সাতকুড়ির কাজ হচ্ছে প্রতিটি সাতকুড়ির সাথে আমাদের ভেগাস স্নায়ু যুক্ত থাকে। তারা আমাদের জিহ্বাতে আমরা যে খাবার খাই সেই খাবারের যে উদ্দীপনা এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে পাঠায় এবং সেই অনুযায়ী আমরা স্বাদ পাই। এক্ষেত্রে সাতকুড়ি হচ্ছে ফ্লাক্স আকৃতির হয় এবং আমাদের হচ্ছে জিহ্বার বিভিন্ন অংশতে বিভিন্ন ধরনের সাতকুড়ি আছে যারা বিভিন্ন ধরনের স্বাদের জন্য উদ্দীপ্ত হয়। এর মধ্যে আমাদের সামনের দিকে আছে হচ্ছে মিষ্টি, তারপর হচ্ছে সামনের দুই পাশে হচ্ছে লবণাক্ত, এই দিকে হচ্ছে অম্লতা, আর পেছনের দিকে হচ্ছে আমার তিক্ততা। আমরা একটা নিমোনিক দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমার মিল অতি সামনে থেকে পেছনেটা আসবে। সেক্ষেত্রে সামনে হবে হচ্ছে মিষ্টতা মানে এই সামনেটা। দেন হচ্ছে লবণাক্ত মানে নোনতা স্বাদ। দেন হচ্ছে অম্লতা মানে টক স্বাদ। দেন পিছনেটা হচ্ছে আমার তিক্ততা। আচ্ছা, এটা। আর মাঝের অংশটা হচ্ছে আমার সুস্বাদের জন্য হচ্ছে সুস্বাদ এর জন্য হচ্ছে উদ্দীপ্ত হয়। অর্থাৎ সব ধরনের স্বাদ একসাথে সেখানে উদ্দীপ্ত হলে সেটা সুস্বাদ আমরা সেটা বলতে পারি। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা বারবার আসে সেটা হচ্ছে ঝাল। আমরা যে ঝাল পাই, স্বাদ, এটা আসলে অ্যাকচুয়ালি কোনো স্বাদ নয়। তো ঝাল এই খাবারের জন্য এর কোনো স্বাদকুড়ি নেই, স্বাদকুড়ি অনুপস্থিত। ঝালের জন্য কোনো স্বাদকুড়ি নেই। ঝাল এই উদ্দীপনাটা আমরা হচ্ছে সাধারণত খাবারের যে ইরিটেশন এর কারণে, খাবারের কারণে আমাদের হচ্ছে জিহ্বাতে যে ইরিটেশন হয় তার কারণে আমরা হচ্ছে এই স্বাদটা পেয়ে থাকি, ঝাল এই স্বাদটা পেয়ে থাকি। আচ্ছা, দেন আরও কিছু আছে, সেটা হচ্ছে 8 থেকে 10 দিনের মধ্যে এই স্বাদকুড়িগুলো আমার হচ্ছে প্রতিস্থাপিত হয়। দেখি আমাদের এখানে কী কী অ্যান্সার আছে এর মধ্যে। জিহ্বায় সাতকুড়ির সংখ্যা হচ্ছে 10,000টির মতো সাতকুড়ি থাকে এইটা।
আমার সঠিক অ্যান্সার। দেন হচ্ছে 5 থেকে 10 দিনের মধ্যে সাতকড়ি প্রতিস্থাপিত হয়, এটাও সঠিক। আমার কোশ্চেনটা হচ্ছে সঠিক নয়, সেক্ষেত্রে আমরা ভুলটা বের করবো। জিহ্বার পেছনে ঝাল স্বাদ পাওয়া যায়, তাহলে এখানে অবশ্যই এই অ্যান্সারটা এটা হবে। এবং কারণ জিহ্বার জন্য আমরা বলছি কোনো সাতকড়ি থাকে না, সেক্ষেত্রে হচ্ছে জিহ্বার পেছনে স্বাদ পাওয়া যাবে না, জিহ্বার অগ্রভাগে হচ্ছে মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটাও সঠিক। অর্থাৎ 3 নম্বরের অ্যান্সার হবে জিহ্বার পেছনে কোনো স্বাদ ঝাল পাওয়া যায়, স্বাদ ঝাল পাওয়া যায় এই অ্যান্সার। অর্থাৎ আমরা বলবো যে জিহ্বার শেষে কোনো স্বাদ ঝাল পাওয়া যায় না। এরপরে কোশ্চেন হচ্ছে বৃক্কের আবরণ রিলেটেড, অর্থাৎ বেশ কিছু আবরণের কথা এখানে উল্লেখ করা আছে। আমরা এবার দেখবো যে কী কী আবরণ আছে। আচ্ছা, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানে অর্গানগুলো বিভিন্ন ধরনের আবরণ দ্বারা আবৃত। সেক্ষেত্রে যকৃৎ যে আবরণে আবৃত, এটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল, অর্থাৎ এটা এক ধরনের আমার ক্যাপসুল। দেন বৃক্ক, এটা হচ্ছে আমার রেনাল ক্যাপসুল। হৃৎপিণ্ড, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। দেন আরেকটা আছে আমাদের ফুসফুস, এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে প্লুরা। তাহলে আমরা দেখলাম বেশ কিছু অর্গানের তাদের হচ্ছে নিজস্ব আবরণ আছে। এর মধ্যে যকৃতের আবরণকে আমরা বলবো গ্লিসন্স ক্যাপসুল, বৃক্কেরটাকে বলবো রেনাল ক্যাপসুল, হৃৎপিণ্ডটাকে বলবো হচ্ছে পেরিকার্ডিয়াম এবং ফুসফুসটাকে বলবো হচ্ছে প্লুরা। তাহলে অ্যান্সারটা হবে রেনাল ক্যাপসুল। দেন কত বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়? তাহলে এই অ্যান্সারটা হবে আমাদের 20টি দুধ দাঁত গজাবে কত বছরের মধ্যে? সেটা হবে 2 থেকে 6 বছর, এবং 8 থেকে 10 বছরের মধ্যে এই সবগুলো দুধ দাঁত এটা পড়ে দিয়ে আমাদের স্থায়ী দাঁতগুলো গজায়। তাহলে দাঁত রিলেটেড যেহেতু কোশ্চেন, আমরা দেখি দাঁত সম্পর্কে কী ধরনের কোশ্চেন আসতে পারে। এক্ষেত্রে দাঁতেরও আমরা একটা চিত্র আঁকতে পারি, অর্থাৎ আমাদের ম্যাক্সিলার চিত্র আঁকতে পারি, কারণ ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, আমরা ম্যান্ডিবল চিত্র আঁকবো। ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলের ভিতরে যে অ্যালভিওলাসগুলো থাকে তার মধ্যে দাঁতগুলো প্রবিষ্ট থাকে। আচ্ছা, তাহলে ম্যান্ডিবল ধরলাম, ম্যান্ডিবলের মাঝখানে যদি আমরা একটা ভাগ করি, সেক্ষেত্রে এই দিকে দুইটা, এটাকে বলবো আমরা হচ্ছে ইনসিসর দাঁত, দেন এইটাকে বলবো হচ্ছে ক্যানাইন দাঁত, দেন এগুলো হচ্ছে আমার 2টা প্রিমোলার, এরপরে আমার হচ্ছে 3টা মোলার দাঁত থাকবে। আচ্ছা, তাহলে দাঁতের মধ্যে সামনে 2টাকে বলবো হচ্ছে আমার ইনসিসর দাঁত, ইনসিসর। সাধারণত এগুলো হচ্ছে আমাদের কোনো খাদ্যবস্তু কাটতে সাহায্য করে। দেন এটাকে বলবো হচ্ছে আমার ক্যানাইন। খাদ্যবস্তুকে ছেঁড়ার ক্ষেত্রে এই দাঁতটা ইউজ হয়, অর্থাৎ মাংস খাওয়ার ক্ষেত্রে যারা মাংসাশী প্রাণী তাদের সব দাঁতগুলো হচ্ছে ক্যানাইন, হ্যাঁ তারা হচ্ছে। আর যারা হচ্ছে তৃণভোজী তাদের হচ্ছে সব দাঁতগুলো হচ্ছে ইনসিসর। আর মানুষ যেহেতু আমার সর্বভোগ প্রাণী, সেক্ষেত্রে মানুষের 2 দাঁতই আছে, অর্থাৎ হচ্ছে ইনসিসরও আছে এবং ক্যানাইনও আছে। সামনে এই দুইটা দাঁতকে একত্রে বলা হচ্ছে আমার প্রিমোলার দাঁত। আর হচ্ছে এগুলো এটা হচ্ছে অগ্রপেশন, প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন, অর্থাৎ খাদ্যগুলোকে চাবাতে সাহায্য করে। আর পেছনে এই 3টা, এটাকে বলা হচ্ছে আমার মোলার দাঁত, হচ্ছে আমার পেশন দাঁত। এদের মধ্যে থার্ড যে দাঁত, এটাকে বলা হচ্ছে আক্কেল দাঁত, অর্থাৎ উইজডম টিথ। আচ্ছা, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে, এবং সিকিউ খ নাম্বার ক্ষেত্রে অনেক সময় আসে, সেটা হচ্ছে দন্ত সংকেত লেখো। দন্ত সংকেতটা আসলে কি? ডেন্টাল ফর্মুলা হিসেবে আমরা বলবো, ডেন্টাল ফর্মুলা। এটা তেমন কিছু না, এই যে দাঁত অর্থাৎ এক পাশের দাঁতগুলোকে জাস্ট সংকেত আকারে প্রকাশ করা। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে I2, ইনসিসর 2টা থাকে, ক্যানাইন 1টা থাকে, প্রিমোলারও 2টা থাকে, মোলার দাঁত আমার 3টা থাকে। আচ্ছা, তাহলে এদিকে ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা এবং মোলার 3টা। ঠিক তেমনি এদিকেও তাই হবে, অর্থাৎ ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। সেক্ষেত্রে আমার এখানে দেখো কত, আমার হচ্ছে 3, 2, 5, 8, অর্থাৎ 8টা দাঁত হবে। অর্থাৎ তাহলে ডাবল হবে, 8 2 16, আর নিচে আমার 8 2 16, অর্থাৎ আমাদের হচ্ছে ম্যান্ডিবলে টোটাল 16টি দাঁত এবং ম্যাক্সিলা টোটাল 16টি, অর্থাৎ সব মিলে আমার এরকম 32টি দাঁত হয়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা। আর হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে একটু আলাদা, যেহেতু চাইল্ডের ক্ষেত্রে আমার এদের হচ্ছে ইনসিসর 2টাই থাকবে, ক্যানাইন 1টাই থাকবে, প্রিমোলার দাঁত থাকে না এবং মোলার দাঁতের 1টা থাকে না। এটা হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে। আর এদের হচ্ছে আমার 5 2 10 এরকম থাকবে, অর্থাৎ উপরে 10টা এবং নিচে মাটিতে 10টা, টোটাল 20টি দাঁত থাকবে। এটা হচ্ছে আমার চাইল্ডদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে আর কি কোশ্চেন আছে আমাদের? আচ্ছা, এর মধ্যে তাহলে কি বললাম, এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমার 20টি দুধ দাঁত। তাহলে আমার শিশুদের ক্ষেত্রে 20টি দুধ দাঁত, সেটা আমরা জানলাম। এটা হচ্ছে 2 থেকে 6 বছরের মধ্যে গজাবে, এবং 8 থেকে 10 বছরের মধ্যে এই সব দুধ দাঁতটি ঝরে যেয়ে আমার স্থায়ী দাঁত গজাবে। এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের বৃক্ক রিলেটেড, কিডনি রিলেটেড। সেক্ষেত্রে আমরা একটু দেখি কিডনির ক্ষেত্রে কিছু কথাবার্তা। আচ্ছা, কিডনির হচ্ছে প্রধান কাজ হচ্ছে মূত্র উৎপাদন, এটা ঠিক আছে। বৃক্ক ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এবং মানব বৃক্কের 10 থেকে 15 লক্ষ নেফ্রন থাকে, এবং 50 থেকে 60টি কোষিক জালিকা নির্মিত হয়ে গ্লোমেরুলাস থাকে। আছে এদের মধ্যে এই অ্যান্সারটি সঠিক নয়, অর্থাৎ আমাদের প্রতিটি হৃৎপিণ্ডে টোটাল হচ্ছে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তো এই নেফ্রন
তাহলে দুইটা কিডনি মিলে আমার হচ্ছে টোটাল 20 থেকে আমার 24 লক্ষ হবে। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে 12 থেকে 15 লক্ষ, অর্থাৎ এই অ্যান্সারটা ভুল। বৃক্ক সম্পর্কে বাকি সবগুলো ঠিক আছে। বৃক্ক আমাদের হচ্ছে ভিটামিন ডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেট করে। ভিটামিন ডি আমার অ্যাকচুয়ালি সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের মেলানিন ত্বকের নিচে যে মেলানিন থাকে সেটা ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এবং ওই ভিটামিন ডি এক পর্যায়ে কিডনিতে যে আমার হচ্ছে অ্যাক্টিভেট হয়ে ভিটামিন ডি3 পরিণত হয়। এটাকে বলছে 125 ডাইহাইড্রোক্সিকলিক অ্যাসিফেরল, ওটাকে অনেক সময় আমার ভিটামিন ডি3 বলে। আচ্ছা, দেন আরেকটা হচ্ছে এখানে কোষিক জালিকা কতটি 50 থেকে 60টি কোষিক জালিকা মিলিত হয়ে গ্লোমেরুলাস গঠন করছে। গ্লোমেরুলাস বা নেফ্রন সম্পর্কে পরের প্রতি আমরা এমসিকিউ আছে, সেটা আমরা অ্যান্সার তখন দেখবো, বা তার ব্যাখ্যাটা আমরা দেখবো। এরপরে কোশ্চেন হচ্ছে নিচে কোন হরমোনটি লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। তো এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে যে হরমোনগুলো দেওয়া আছে এর মধ্যে একটা অ্যান্টেরোকাইনিন যেটা এটা আমাদের হচ্ছে লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, এবং তোমার ডিওকাইনিন যেটা সেটা হচ্ছে আমার ব্রুনাইয়ের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। তাহলে আমরা দুটো বলি, অ্যান্টেরোকাইনিন যেটা অ্যান্টেরোকাইনিন এটা আমার লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, আর একটা হচ্ছে আমার ডিওকাইনিন, এটা হচ্ছে আমার ব্রুনাইয়ের গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। আচ্ছা, দেন এরপরে কোশ্চেন রেনাল টিউবিউল রিলেটেড, অর্থাৎ এখানে আমরা হচ্ছে গ্লোমেরুলাসের টোটাল চিত্রটা দেখব, এবং গ্লোমেরুলাসের ওইখান থেকে মূত্র তৈরির ধাপটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন দেখব। একটা নেফ্রনের গঠনে কী কী পাওয়া যায়? আদর্শ নেফ্রনের গঠন, নেফ্রনের টাইপ আমরা একটু পরে বলবো নি। তো সেক্ষেত্রে হচ্ছে নেফ্রনের গঠনটা কেমন দেখি। তো নেফ্রনের গঠনে ফার্স্টে তোমার থাকে হচ্ছে গ্লোমেরুলাস, এটাকে আমরা গ্লোমেরুলাস বলবো। এই গ্লোমেরুলাসের এরপরে হচ্ছে প্রক্সিমাল প্যাচারোনালিকা, এটা হচ্ছে আমার লুপ অফ হেনলি। দেন এরপর থেকে হচ্ছে দূরবর্তী প্যাচারোনালিকা, এরপরে হচ্ছে এগুলো সংগ্রাহী নালিকা, এগুলো সংগ্রাহী নালিকা। আচ্ছা, তো এক্ষেত্রে আমার এফারেন্ট আর্টারিওল আসে, এটা অন্য কালার দেখি। আর্টারিওল যেহেতু সেটা আমরা এটা চিত্র বইটা দিই, এফারেন্ট আর্টারিওল আসলো, এসে তারা এখানে আমার কোষিক জালিকা তৈরি করে। এই যে কোষিক জালিকা তৈরি হয়েছে, এই কোষিক জালিকা সবগুলো এক পর্যায়ে আমার এফারেন্ট আর্টারিয়াল হয়ে বের হয়। এক্ষেত্রে এফারেন্ট আর্টারিয়াল একটু মোটা হয়, এফারেন্ট আর্টারিয়াল একটু চিকন হয়, যার কারণে সবসময় এই গ্লোমেরুলাসের ভেতর উচ্চচাপ বিরাজ করে। এক্ষেত্রে এই চাপের ক্ষেত্রে এবং এই কার্যকর চাপ, এইটা নিয়ে পড়া আছে যে আমাদের কার্যকর পরিশ্রাবণ চাপ, এটা হচ্ছে 25-25 মিলিমিটার মাত্রায়। আর এটাকে বলবো আমরা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। মানে এটা হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল, এটা হচ্ছে প্রক্সিমাল প্যাচারোনালিকা, নিকটবর্তী প্যাচারোনালিকা বলা যাবে, নিকটবর্তী প্যাচারোনালিকা। এটা হচ্ছে দূরবর্তী প্যাচারোনালিকা, এটা হচ্ছে লুপ অফ হেনলি বা হেনলি লুপ। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এখানে এর আগে যে আমরা এটা দেখলাম যে 50 থেকে 60টি কোষিক জালিকা মিলে গ্লোমেরুলাস তৈরি করে। এই যে এইটা, সেখানে মোটামুটি 50 থেকে 60টির মতো কোষিক জালিকা থাকে, এটা মিলে আমার গ্লোমেরুলাসটা তৈরি হয়। এরপরে কোশ্চেন হচ্ছে রেনাল টিউবিউলে কোন অংশে মাইক্রোফিলাই থাকে। আচ্ছা, মাইক্রোফিলাই কাজগুলো কি? এগুলো হচ্ছে সাধারণত পরিশোষণে সাহায্য করে। তো এই মাইক্রোফিলাইগুলো আমার প্রক্সিমাল প্যাচারোনালিকাতে আমার বেশি থাকে, থাকার কারণে আমার হচ্ছে এই যে যখন রক্ত এদিক দিয়ে আসে, হ্যাঁ, এই হচ্ছে এই প্রথমত আমাদের সব ধরনের রক্ত প্রথমত আমাদের এই প্রত্যেকটা নেফ্রনে প্রবেশ করবে, এদিকে প্রবেশ করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে এসে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, এবং এই কার্যকর পরিশ্রম সম্পূর্ণ আমরা হচ্ছে 25 মিলিমিটার মাত্রায়। এর কারণে আমার রক্তের হচ্ছে রক্তকণিকা এবং প্রোটিন ছাড়া, রক্তকণিকা এবং প্রোটিন এইটি ছাড়া বাকি সব উপাদানগুলো এই জায়গাতে এসে জমা হয়। এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট, যেটা হচ্ছে প্রতি মিনিটে আমার হচ্ছে 125 ml পার মিনিটে আমার তৈরি হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। তো এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে অনেক বেশি পানি থাকে, এই পানিগুলো হচ্ছে ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়, প্রক্সিমাল প্যাচারোনালিকা দিয়ে আমার হচ্ছে এই যে আমার ইফারেন্ট আর্টারিয়ালে প্রবেশ করে। তো ইফারেন্ট আর্টারিয়ালে প্রবেশ করে এটাকে বলবো হচ্ছে আমরা নির্বাচনমূলক পুনঃশোষণ। হ্যাঁ, সেক্ষেত্রে আমার শুধুমাত্র পানি নাই, সাথে গ্লুকোজগুলো আমার পুনঃশোষিত হয়ে আমার ইফারেন্ট আর্টারিয়ালে প্রবেশ করে। তো যে কারণে এটাই মূলত আমার হচ্ছে যে পুনঃশোষণের জন্য দায়ী, এবং এই জায়গাতে হচ্ছে আমার সবচেয়ে বেশি আমার ভিলাই পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা আমরা পাইলাম, সেটা হচ্ছে মাইক্রোফিলাই পাওয়া যায় কোথায়? প্রক্সিমাল প্যাচারোনালিকাতে। আচ্ছা, দেন এরপর প্রশ্ন হচ্ছে নিচে কোনটি সঠিক? পিত্তরসে এনজাইম আছে, এর একদম টোটালি ভুল কথা, যে পিত্তরসে কোনো এনজাইম নাই। গবলেট কোষ মিউকাস উৎপন্ন করে না, গবলেট কোষ মিউকাস উৎপন্ন করে, ঠিক আছে, এটাও ভুল কথা। দেন কোলিসিস্টোকাইনিন মলাশয় সংকোচন ঘটায়, এটাও ভুল কথা। কোলিসিস্টোকাইনিন আমাদের হচ্ছে এই যে এই জায়গাতে আমরা করছিলাম
কোলেসিস্টোকাইনিন হচ্ছে আসলে পিত্তশয়ের আমার সংকোচন ঘটে, আমরা পরে পড়বো। সব ধরনের চূড়ান্ত পরিপাক ক্ষুদ্রান্তে ঘটে। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমার সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক আমার হচ্ছে ক্ষুদ্রান্তে ঘটে। আচ্ছা, পরিপাক রিলেটেড টপিক আমরা সামনে পাবো, তখন আমরা এটা ডিটেলসে ব্যাখ্যা পাবো। এরপরে কোশ্চেন হচ্ছে কোন ধরনের নেফ্রন স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপন্ন করে? তাহলে নেফ্রনের ক্লাসিফিকেশনটা চাচ্ছে আর কি। তো আমরা দেখি যে নেফ্রন কত ধরনের। নেফ্রন অ্যাকচুয়ালি 3 ধরনের। একটা হচ্ছে সুপারফিশিয়াল, যেটা সবার আগে যে সুপারফিশিয়াল, দেন হচ্ছে মিড কর্টিক্যাল, একটা হচ্ছে জাক্সটা মেডুলারি। সেক্ষেত্রে সুপারফিশিয়াল হচ্ছে সাধারণ অবস্থায় মূত্র তৈরি করে, তাহলে এটা হচ্ছে সাধারণ অবস্থায়। তারপরে হচ্ছে জাক্সটা মেডুলারি, এটা হচ্ছে আমার আপদকালীন অবস্থায়, তো জরুরি অবস্থায় মূত্র তৈরি করা হচ্ছে জাক্সটা মেডুলারি। এই জাক্সটা মেডুলারি যেটা, তার হচ্ছে আমার হেনির লুপটা অনেক বেশি বড়, যার কারণে হচ্ছে এইসব ক্ষেত্রে আমার মূত্রটা হয় অনেক বেশি ঘন এবং হচ্ছে পরিমাণে কম। তারপরে হচ্ছে তাহলে অ্যান্সারটা হবে সুপারফিশিয়াল। লালা গ্রন্থিগুলোর থলির প্রাচীর কোন ধরনের কোষ থাকে? লালা গ্রন্থিতে সাধারণত সেরাস এবং মিউকাস কোষ থাকে, এবং সেরাস এবং মিউকাস কোষগুলো সাধারণত লালা তৈরি করে। এই জন্য আমাদের লালাটা হচ্ছে এক ধরনের সেরোমিউকাস টাইপের, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে মিউকাস কোষ। দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ কত? 1200 ml। এটা সরাসরি মুখস্থ যে 1200 ml হচ্ছে প্রতি মিনিটে আমার কিডনির মধ্যে দিয়ে আমার হচ্ছে রক্তটা পরিবাহিত হয়। গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? তাহলে আমাদের লালা গ্রন্থিতে থাকে হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইমটা আমার হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কারণ লাইসোজাইম যেটা, এটা এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল। আমরা দেখবো লালা গ্রন্থিতে লালা রসে আর কী পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, আমরা সেখান থেকে দেখতে পাই। সেটা হচ্ছে টাইলিন পাওয়া যায়। টাইলিন যেটা, এটাকে স্যালিভারি অ্যামাইলেজ বলা হয়, যেটা হচ্ছে আমার ক্লোরাইড আয়ন দ্বারা, এখানে লেখা নেই, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন দ্বারা সক্রিয় হয় এবং হচ্ছে আমার জটিল শর্করা যেটা আছে এটাকে আমার পরিপাক করে। মিউসিন থাকে, এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যে গ্লাইকোপ্রোটিনটা আমাদের খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। ডায়াবেটিস মেলাইটাসে নিচের কোনটি পাওয়া যায়? তো ডায়াবেটিস মেলাইটাস যখন হয় তখন হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়, এবং আমাদের যে এই জায়গাতে দেখো যে এত বেশি পরিমাণে গ্লুকোজ থাকে যে এই জায়গাতে পুনঃশোষিত হয়ে পারে না। হ্যাঁ, পরিমাণের চেয়ে যখন এখানে গ্লুকোজ বেশি চলে আসবে, তাহলে তখন কিছু পরিমাণে গ্লুকোজ কিন্তু আমাদের প্রসারের মাধ্যমে বের হয়ে যাবে। যেহেতু প্রসারের মাধ্যমে বের হয়ে যাবে, তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা গ্লাইকোসুরিয়া। যদি রক্ত যায় তখন ওটাকে বলে হেমাচুরিয়া। যদি লিপিড যায় ওটাকে বলা হচ্ছে লিপুরিয়া। আর যদি প্রোটিন যায় এটাকে বলবো হচ্ছে আমার প্রোটিন ইউরিয়া। যকৃতের কোন স্থানে কাপ্পার কোষ দ্বারা আবৃত থাকে? আচ্ছা, যকৃতের যে কোষগুলো আছে এই কোষগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা কিছু জায়গা থাকে, ওই জায়গাটাকে বলা হয় সাইনোসয়েড। তো সাইনোসয়েডে আমার হচ্ছে যে এই কাপ্পার কোষটা অবস্থান করে। এটা একটু দেখতে পাই আমরা যে এটা কয় নম্বর? 15। যকৃতের কোষগুলো সাধারণত আমার হেক্সাগোনাল হয়ে থাকে, সর্বভুজ আকৃতির মতো, এরকম। এর একটা কেন্দ্রীয় শিরা থাকে। দেন এখান থেকে এগুলো হচ্ছে আমার যকৃতের কোষ, এগুলোকে বলা হচ্ছে আমার হেপাটোসাইট। এগুলো হচ্ছে আমার হেপাটোসাইট। আচ্ছা, এগুলো সবগুলো দেখানো হয় এক পর্যায়ে। আচ্ছা, এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আমরা আছে, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে বলবো আমরা হচ্ছে সাইনোসয়েড। এই সাইনোসয়েডে হচ্ছে আমার কাফার কোষ থাকে। কাফার কোষ যেটা এক ধরনের ফিক্সড টিস্যু ম্যাক্রোফেজ, এটা অর্থাৎ এটা এক ধরনের আমার ম্যাক্রোফেজ, যেটা শুধুমাত্র আমার যকৃতেই থাকে, যেটা কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। আর এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় শিরা। আর এগুলো হচ্ছে আমার হেপাটোসাইট। আচ্ছা, এরপরে কোশ্চেনটা, দেহে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র উৎপাদিত হলে এটাকে কী বলা হয়? তো এখানে কয়েকটা টার্মিনোলজি আছে, যে যদি আমার স্বাভাবিকের চেয়ে কম হয়, স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়, কী বলা হয়? তো স্বাভাবিকের চেয়ে যদি অনেক বেশি হয়, এটাকে বলবো হচ্ছে আমাদের পলিইউরিয়া। এটা 3 লিটারের বিষয়, 3 লিটারের আমার বিষয় পার ডেতে। পলিগুরিয়া বলবো ওটা হচ্ছে আমার মোটামুটি 300 ml কম হবে, ওটাকে বলবো হচ্ছে পলিগুরিয়া। এবং যদি 100 ml কম হয়, তখন ওইটাকে বলা হয় অ্যানোরিয়া। 100 ml কম হচ্ছে অ্যানোরিয়া। আর যদি স্বাভাবিকের চেয়ে বেশি হবে, 3 লিটার বেশি, ওটাকে বলবো আমরা পলিউরিয়া। কোন হরমোন রক্তে অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে? আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন, অর্থাৎ ইনসুলিনটাই আমাদের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমার হচ্ছে গ্লাইকোজেনে পরিণত করে। হ্যাঁ, এবং তারও বেশি যদি পরিমাণে গ্লুকোজ থাকে, তখন সেগুলোকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, সেটা হচ্ছে ইনসুলিন। পুরুষদের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? ক্রিয়েটিনিন যেটা, এটা আমাদের রোগের নির্দেশক বলা হয়, অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রা এর উপর ডিপেন্ড করে আমাদের কিডনির ফাংশনটা ভালোভাবে বোঝা যায়। সেক্ষেত্রে 0.6 থেকে 1.2 এটা হচ্ছে পুরুষের স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা, আর 0.5 থেকে 1.1 এটা হচ্ছে মহিলাদের। তাহলে এটা হচ্ছে আমাদের মেল, এটা হচ্ছে আমার ফিমেলদের। আচ্ছা, এরপরে হচ্ছে এই 19-20 এই দুটো একটু বোঝার আছে, আমরা বুঝবো যে যকৃৎ থেকে নিচে কোন হরমোন সংশ্লিষ্ট হয়, আর এটা হচ্ছে পানি সমতা রক্ষার জন্য কোন হরমোন কাজ করে। আচ্ছা, আমরা এটা বোঝার জন্য ফার্স্টে আমরা একটা সিস্টেম সম্পর্কে পড়বো, এটাকে বলা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন টু অ্যালডোস্টেরন মেকানিজম। 3টা অ্যান্সার এখান থেকে আমরা পাবো। রেনিন অ্যাঞ্জিওটেনসিন টু অ্যালডোস্টেরন, এটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজম। এটা কীভাবে ঘটে? যখন আমার একটু কিডনির চিত্র লাগবে,
যখন আমাদের দেহে পরিমাণের চেয়ে কম হচ্ছে রক্ত আসে, তখন তোমার কিডনিতে কম পরিমাণে রক্ত যায়। যখন কিডনিতে কম পরিমাণে রক্ত যায়, কিডনির এই জায়গাতে তোমার থাকে হচ্ছে জেজি সেল। এটাকে বলা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল বা জাক্সটাগ্লোমেরুলার কোষ। তো জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে আমার হচ্ছে রেনিন ক্ষরিত হয়। এই রেনিনটা তখন কী করে? রেনিনটা হচ্ছে আমাদের যকৃতে চলে যায়। যকৃত থেকে আমার হচ্ছে, তাহলে ফার্স্টে হচ্ছে কিডনি, বাংলাতে লিখি যে কিডনি, ফার্স্টে যখনই রক্ত পরিমাণ কম হয়ে যায়, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে কী হয়? আমাদের হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পায়। কীভাবে? যে কখনো যদি আমাদের দেহ থেকে অনেক প্রয়োজনের চেয়ে মানে অনেক বেশি পরিমাণে রক্তপাত ঘটে, তখন রক্তচাপ কমে যাবে। রক্তচাপ কমে গেলে রক্তচাপ বাড়ানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরন মেকানিজম। এক্ষেত্রে সর্বপ্রথম যেহেতু কিডনিতে আমার বললাম ফার্স্টে যে কিডনিতেও কম পরিমাণে রক্ত যাবে, কিডনিতে কম পরিমাণে রক্ত গেলে কিডনি হচ্ছে তৈরি করবে হচ্ছে রেনিন। এই রেনিনটা আমাদের যকৃত থেকে তৈরি করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা, এটা আমার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিণত হয়। দেন ওটা হচ্ছে ফুসফুসে, যেটা বলবো আমরা হচ্ছে ফুসফুসে যে ওটা অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত হয়। অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত হয়, অর্থাৎ অ্যাক্টিভেট হয়। তো অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, এটা হচ্ছে আমার আরেকটা গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে তৈরি করে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2, এটা তৈরি করবে, এটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন তৈরির সাথে করবে। এই অ্যালডোস্টেরন যেটা, সেটা হচ্ছে আমাদের রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই অ্যালডোস্টেরন আমার হচ্ছে এই যে দূরবর্তী প্যাচারণ নালিকাতে কাজ করে। সে কী করে? এই দূরবর্তী প্যাচারণ নালিকা থেকে সোডিয়ামগুলোকে টেনে রক্তনালীর ভিতরে নিয়ে যায়। ফলে রক্তনালীতে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। সোডিয়ামের মাত্রা যখন বেড়ে যায়, সোডিয়াম যেহেতু আমার এক ধরনের অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সোডিয়াম তখন আশেপাশে যে কোষগুলো আছে, এর মাঝখানে যে পানি আছে, ফ্লুইড আছে, সেগুলো থেকে পানি টেনে নেয় রক্তনালীর ভিতরে, ফলে রক্তচাপ বেড়ে যায়। তাহলে এই সিস্টেমটা একবার দেখো, যেটা হচ্ছে কিডনিতে তৈরি হচ্ছে রেনিন, ওটা হচ্ছে যকৃত থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন তৈরিতে সাহায্য করে। অ্যাঞ্জিওটেনসিনটা এক পর্যায়ে ফুসফুসে যে অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা, এটা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমার অ্যালডোস্টেরন হরমোন গ্রহণে সাহায্য করে, এবং অ্যালডোস্টেরন হরমোন হচ্ছে আমার সোডিয়াম রিটেনশন করে, অর্থাৎ এই রক্তনালীর ভিতরে আমার হচ্ছে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। সোডিয়াম যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সোডিয়াম হচ্ছে রক্তের চাপ বাড়ায়। তাহলে এটা অ্যান্সার আমরা পাইছি এখান থেকে, যকৃত থেকে কোন হরমোন সংশ্লেষিত হয়, অ্যান্সার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। আর একটা হচ্ছে পানি সমতা রক্ষা করার জন্য কোন হরমোন সাহায্য করে, এটা আমরা এখান থেকেই বুঝতে পারবো যে পানি সমতা রক্ষা করার জন্য এইখানে একটা হরমোন কাজ করে, তার নাম হচ্ছে এডিএস, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। যখনই রক্তের চাপ কমে যায়, তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এই হরমোনটা তৈরি হয়। আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, অর্থাৎ সেই ভেসেলটাকে সংকোচন করতে পারে। তো এডিএস হরমোন যেটা, এটা কী করে? যখন রক্তের আয়তন কমে যায় বা রক্তচাপ কমে যায়, তখন এটা আমাদের মস্তিষ্ক এডিএস ক্ষরণ করে, এবং এডিএসটা আমার প্রক্সিমাল প্যাচারণ নালিকাতে কাজ করে। সে কী করে? এখান থেকে বেশি পরিমাণের পানি হচ্ছে রক্তে নিয়ে চলে যায়। তখন কী হবে? মূত্রের পরিমাণ কম হবে, কিন্তু হচ্ছে রক্তের আয়তন বা রক্তচাপ বাড়বে। আর যখন আবার হচ্ছে আমাদের রক্তের চাপ বেশি থাকবে, তখন এডিএস কম উৎপন্ন হবে। কম উৎপন্ন যখন হবে, তখন আমাদের মূত্রের পরিমাণটা হচ্ছে বেশি, অর্থাৎ সমানুপাতিক। মূত্রের সাথে এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। যে হচ্ছে এডিএসটা যদি আমার বেড়ে যায়, তাহলে হচ্ছে পুনঃশোষণ বাড়বে, পুনঃশোষণ বৃদ্ধি পাবে, ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। আবার যদি এডিএস কমে যায়, তখন হচ্ছে পুনঃশোষণ কমে যাবে, আর রক্তচাপও আমার হচ্ছে কমে যাবে। সেক্ষেত্রে এখানে একটু বলতে পারি, সেটা হচ্ছে মূত্র কমে যাবে। এটা হচ্ছে ব্যস্তান পথ, যে এডিএস বাড়লে মূত্র কমে যাবে, আর এডিএস কমলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে। এটা দেন অগ্নাশয় রিলেটেড কোশ্চেন আছে একটা, যে অগ্নাশয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? অগ্নাশয় অবশ্যই একটা মিশ্রণ থেকে। আচ্ছা, এই অ্যান্সারটা তাহলে হবে হচ্ছে ভেসোপ্রেসিন অথবা এডিএস, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আলফা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় না, আচ্ছা হচ্ছে বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। অগ্নাশয় একটি ক্ষারধর্মী, অগ্নাশয় রস ক্ষারধর্মী হয়। গামা কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরিত হয়। আচ্ছা, তাহলে এটা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি, ঠিক আছে। অগ্নাশয়ে যে রস, এটা ক্ষারধর্মী। গামা কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরি, আলফা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এবার দেখবো অগ্নাশয় রিলেটেড অ্যান্সার 21 21 নাম্বার। এক্ষেত্রে অগ্নাশয়ের গঠনের ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের পাওয়া যায় দুটো অংশ। একটা হচ্ছে অ্যাসিনাস, এই যেগুলো হচ্ছে অ্যাসিনাসের যেগুলো হচ্ছে আমার কোষ, অ্যাসিনাস পাওয়া যায়। তাহলে এগুলোকে বলা হচ্ছে আমার অ্যাসিনাস। অ্যাসিনাস থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয়। আর এরপরে এর ভেতরে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, অর্থাৎ ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জ, এই জায়গার ভিতরে। এটাকে বলবো হচ্ছে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের 4 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে আমার আলফা কোষ, দেন হচ্ছে বিটা কোষ, দেন হচ্ছে আমার ডেল্টা কোষ, দেন হচ্ছে আমার গামা কোষ বা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। আলফা কোষ থেকে আমার হচ্ছে তৈরি হয় গ্লুকাগন। আলফা কোষ থেকে তৈরি হবে হচ্ছে গ্লুকাগন, এটা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। বিটা কোষ থেকে তৈরি হয় হচ্ছে আমার ইনসুলিন। ডেল্টা কোষ থেকে তৈরি হয় সোমাটোস্ট্যাটিন।
সোমাটোস্ট্যাটিন। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে হইতে হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা এক ধরনের পলিপেপটাইড প্যানক্রিয়াস থেকে তৈরি হয়, হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে কি সঠিক নয়, সেক্ষেত্রে হচ্ছে আলফা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। এরপরে আমাদের নেক্সট, আমি এটাকে একটা অ্যান্সার বলে দিয়েছি অলরেডি, ওটা সম্পর্কে বলা হয়েছে। এটা যে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। আচ্ছা, তার আগে 22 নম্বর অ্যান্সারটা হচ্ছে কি 70 বছর বয়সে মানুষের কতটুকু কর্মক্ষম থাকে? অ্যান্সার হচ্ছে 50%। পাকস্থলীর জাইমোজেনিক কোষ থেকে কোনটি ক্ষরিত হয়? আচ্ছা, পাকস্থলীর কোষ আছে, গ্রন্থি যেটা আছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমার 4 ধরনের কোষ থাকে। এর মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অক্সেন্টিক বা প্যারাটিও কোষ, ওখান থেকে এই সেল ক্ষরিত হয়। তারপর হচ্ছে মিউকাস কোষ থেকে আছে, তাহলে এখানে বলবো আমরা অক্সেন্টিক, এটা ক্ষরিত হচ্ছে অক্সেন্টিক কোষ থেকে, অক্সেন্টিক। আর এটা হচ্ছে মিউকাস কোষ থেকে ক্ষরিত হচ্ছে আমার মিউকাস। জাইমোজেনিক কোষ থেকে আমার ক্ষরিত হবে হচ্ছে পেপসিন, অর্থাৎ জাইমোজেনিক কোষটাকে আমার চিপ কোষ বলা হয়। আর না, পেপসিনোজেন, সরি, এটা হচ্ছে পেপসিনোজেন হবে, কারণ পেপসিনোজেনটা পরবর্তীতে পেপসিনে পরিণত হয়, এই কটা। আর হচ্ছে একটা আছে আমার আর্জেন্টাফিন কোষ, ওইখান থেকে সেরোটোনিন ক্ষরিত হয়। আচ্ছা, বৃক্ক বিকল যদি হয়ে যায় তাহলে লোহিত রক্ত কণিকার পরিমাণটা হচ্ছে কমে যায়, কারণ কমে যায়, এবং এটাকে বলা হয় অ্যানিমিয়া। বৃক্ক যখন বিকল হবে তখন বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন ক্ষরিত হতে পারে না। এরিথ্রোপয়েটিন যেটা, এটা হচ্ছে আমার ইরিথ্রোপোয়েসিসকে বাড়ায়, অর্থাৎ লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি করে। যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায় তখন হচ্ছে আমার অ্যানিমিয়া হবে। তো এ পর্যন্তই আজকে। একটা লাস্ট একটা কোশ্চেন করবো, 25 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার লালা রস ক্ষরণ হয় এইটি কয়টি প্রতিক্রিয়ার মাধ্যমে? অ্যান্সার হচ্ছে 2টি, সাপেক্ষ প্রতিক্রিয়া এবং হচ্ছে অনপেক্ষ। এ পর্যন্তই, পরবর্তী তোমাদের সাথে আবারও কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।